শুভ সকাল টিনা। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে মিজুল্লাহ জুবাইর এবং আমি টিনাও সাথে আছি। জুবাইর এবং টিনা 1 ঘন্টা ধরে থাকবে আপনাদের সাথে, থেকে যেটা করবে অনেক আপডেট শেয়ার করবে এবং তারও থেকে বেশি যেটা করবে আমাদের সকালবেলাটা, মানে এদের সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করবে এবং এর পাশাপাশি যেটা আমরা চাইবো আপনাদের সকালবেলাটাও আমাদের হোক। এবং যেটা করতে হবে যে আমাদের সাথে চায়ের কাপ নিয়ে বসতে হবে। ঠান্ডা চায়ের কাপ নিয়ে কিন্তু বেশ লম্বা একটা ঘটনা ঘটে গেছে, যাতে আজ গরম আছে পুরো অনুষ্ঠান অবধি যাতে গরম থাকে এটাই প্রত্যাশা। যাই না থাকলে রিফিল করে নিব। আপনারা চায়ের কাপ নিয়ে বসে পড়ুন, আমাদের সাথে আপডেট করে দিব, তাই তো? অবশ্যই তাই। এবং জুবাইর আমার মনে হয় শুরু করে ফেলো। আমরা শুরুতেই যেটা শুরু করতে যাচ্ছি, ঢাকা সহ সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে এটা শুরুতেই জানিয়ে আচ্ছা একটু জানিয়ে দিতে চাই। প্রথমেই ঢাকা দিয়ে শুরু করি। গুলশানের বেঙ্গল আর্ট লঞ্চে শুরু হয়েছে কনক চাপা চাকমার চিত্রকর্ম প্রদর্শনী লাইফ ইজ হিয়ার। প্রদর্শনী চলবে 5ই ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে। আরও একবার ঢাকার খবরই জানাচ্ছি, সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে আজ সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মার্কিন হিপ হপ দলের স্টেজ শো এবং কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সকলের জন্য খোলা থাকবে। একটু টিনার কাছে জানতে চাই, তুমি কি হিপ হপ ব্যান্ডের পারফরমেন্স দেখেছো? আমি একবার দেখেছি। রাইট, অসাধারণ, এক্স্যাক্টলি অসাধারণ। যাই হোক, এই মুহূর্তে একটু কুমিল্লায় চলে যেতে চাই। আজ কুমিল্লা সরকারি কলেজ অডিটোরিয়ামে সকাল 10টায় একটি আয়োজনের বিষয় জানিয়ে দিব। কুমিল্লা কলেজ থিয়েটারের 3য় বর্ষপূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে। এতে আপনারা সবাই আমন্ত্রিত। আমন্ত্রণ জানানো হয়েছে কুমিল্লার এই থিয়েটারের পক্ষ থেকে। এবার বিভাগীয় শহর সিলেটের একটা খবর। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 38তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আজ বিকাল 5:30টায় নগরীর শাহজালাল উপশহরস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে মাওলানা ভাসানীর জীবন আদর্শ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন লেখক জিল্লুর রহমান। এবার চলে যেতে চাই আমার প্রিয় নগরী সিলেটের আরেকটি খবর জানিয়ে দিতে চাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইক্লিক গ্রুপ স্টাসিয়ান সাইক্লিস্ট এর আনঅফিসিয়াল গেট টুগেদারের রাইডের সকাল 6:30টায় শুরু হবে, যে অলরেডি শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই আয়োজন শুরু হবে। মূলত এই ছিল আমাদের কাছে আজকে দিনের মোটামুটি ভাবে বিভাগীয় শহর ঢাকা সহ কোথায় কি হচ্ছে। তবে একই সাথে একটুখানি আমরা বোধহয় রিকোয়েস্ট করতে পারি জুবায়ের, কারণ আমাদের যে কোথায় কি হচ্ছে এটা আমরা জানাই, এর অনেকটা অংশ, অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমাদের এই দর্শকদের থেকে আসে। যেখানে সাকিবের কথা বলছো, অবশ্যই তাই, রেগুলার বেসিসে আমাদের সিলেট থেকে। একদমই তাই। সাকিবকে মানে আমরা ধন্যবাদ দিতে দিতে আমরা টায়ার্ড হয়ে যাই, তবু এক্স্যাক্টলি বুড়া হয়ে গেলাম, টায়ার্ড হয়ে যাই, যেতে থাকি। তবু আমার মনে হয় সাকিব টায়ার্ড হয় না, মানে এত ভীষণই মানে এরকম একজন দর্শক যিনি খুবই এনথুজিয়াস্টিক এবং আমাদের সাথে এরকম ভাবে আছে, এটা তো পাওয়া। এবং এতদূর হয়তো টিনা আমরা বলে দিতে পারি যে আমাদের একমাত্র দর্শকের কথা যে নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে প্রথম দিন থেকে আমাদের সাথে যুক্ত আছে, আজ অব্দি আছে এবং প্রতিদিন আমাদের আপডেট দিয়ে সহায়তা করছে। এবং এই আহ্বানটা আমাদের পুরো বাংলাদেশের সকল দর্শকদের প্রতি ছিল যে আপনার অঞ্চলের যে কোনো ঘটনার কথা আপনারা সরাসরি আমাদের লিখে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশে। আমরা আপনার হয়ে এই ঘটনা বা এই উপলক্ষটি পুরো দেশবাসীর সাথে শেয়ার করে নিব। আমার মনে হয় যে বিতরণ করলে যে মানে শেয়ার করে নিলে যে আনন্দটা বাড়ে না, সেই আনন্দ বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ থাকে আর কি, যদি শেয়ার করে নেয় দর্শক। অবশ্যই তাই। এবং আমার মনে হয় জুবাইর এটাও খুব ভালো একটা পয়েন্ট আউট করেছে যে আনন্দটা বেড়ে যায়। ধরেন সারা দেশে কি হচ্ছে এটা যখন সারা দেশবাসীর সাথে আমরা শেয়ার করতে পারছি, এটা আমাদেরও আনন্দ। আমার মনে হয় যারা জানছেন এবং যাদের এলাকায় আয়োজনটি হচ্ছে তাদের জন্যও এটা আনন্দ। শুধু আনন্দ যে তাই না, যে এরকমও হতে পারে যে আপনার একটি আয়োজনের কথা আপনি সবার সাথে জানিয়ে দিলে আরো একটি মানুষ অনুপ্রাণিত হতে পারে। এবং হয়তো অনেকে কোথাও না কোথাও বসে দেশ জুড়ে তো অনেক মানুষ আছে, অনেকে অনেক কিছু চিন্তা করে। এমনও হয়তো কেউ আছে যে এই বিষয়টি নিয়ে চিন্তা করছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না যে সমাজ জাতি কিভাবে নিবে, কিন্তু আপনার এই সৎকর্মটি দেখে আরেকজন হয়তো অনুপ্রাণিত হতে পারে। এবং সেক্ষেত্রে হয়তো এরকম ছোট ছোট করে আমরা ছোট ছোট পরিবর্তন দিয়ে পরিবর্তিত একটি দেশ পাওয়ার আশা রাখতে পারি। যে এই মুহূর্তে পরিবর্তিত দেশ না, একটু সংবাদ পত্রের পাতায় চলে যেতে হবে, আমাদের জেনে নিতে হবে সর্বশেষ শিরোনাম সংবাদপত্রগুলো কি কি করলো। শুরুটা আমি করছি জুবাইর নাকি?
শুরুতেই প্রথম আলো থেকে শুরু করছি। প্রথম আলোর কয়েকটা শিরোনাম পড়ে নিতে চাই এবং প্রথম আলো ধরেই যেটা আমার চোখের সামনে একদমই মানে সবার আগে এবং আজকে দিনের জন্য আমার মনে হয় এর থেকে ভালো শিরোনাম আর কি হতে পারে। শুরুতেই যেটা প্রথম আলো বলছে জিম্বাবুয়েকে ধবল ধোলাই, যেখানে সেরা বাংলাদেশ, দলে অবদান রাখতে পেরেই খুশি সাকিব। আর এরপরে ডান দিকের একটা শিরোনাম পড়ছি যেটা হচ্ছে পুষ্টির উন্নতিতে সঠিক পথে নেই বাংলাদেশ, বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ। 2025 সালের একটা সমীক্ষা দেখানো হয়েছে আর এখানে যেটা অর্জন হয়েছে সেই সমীক্ষাটাও দেখানো হয়েছে, দেখিয়েছে প্রথম আলো। এবং এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে নীরবতা ভাঙলেও অনুশোচনা নেই, এইচ.টি. ইমাম 3 দিন পর বললেন অমন কথা বলেননি। আর এরপরে শেষের পাতায় চলে যাই। শেষের পাতা থেকে একটা শিরোনাম পড়তে চাই, সেটা হচ্ছে শিক্ষা ভবনে হয়রানিতে শিক্ষকেরা, ভোগান্তি কমাতে এমপিওর কাজে বিকেন্দ্রীকরণের দাবি। এটা জানাচ্ছে প্রথম আলো। পরেরটায় চলে যাও। দর্শক, আমার হাতে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে, যুগান্তরের শিরোনামগুলো শেয়ার করে নেব একটু। একদমই একইভাবে এখানে সেই শিরোনাম হয়েছে বাংলাদেশের বিজয়কে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের ইতিহাস 3-0 জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ। সেই সাথে কি ছিল সেই ডকুমেন্টসে? আগাম জামিন পেল টিপু সুলতান দম্পতি, হুমায়ুন 3 দিনের রিমান্ডে এবং আসামির পক্ষ নিচ্ছে শ্রম মন্ত্রণালয়। সাভার ট্র্যাজেডি, রানা প্লাজায় 1136 শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী 11 কর্মকর্তা সহ 42 জন, 6 আসামি সরকারি কর্মকর্তার অনুমোদন দিচ্ছে না মন্ত্রণালয়। আদালতের হস্তক্ষেপ চেয়েছে সিআইডি। সেই সাথে উত্তাল ক্যাম্পাস, কলেজ অধ্যক্ষ সহ আটক 5, আজ ও আগামীকাল ক্লাস পরীক্ষা বর্জন। মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা প্রসঙ্গে এই বিষয়টি ছেপেছে। এবং ইন্টারেস্টিং একটি জিনিস যে থানাই দোহারের কোর্ট কাচারি, এজলাস বসান ওসি, বিচার করেন মর্জি মাফিক, না মানলেই নির্যাতন। এবং সেই সাথে একদম শেষ পাতায় যদি চলে যায়, একটি সংবাদ এসছে যে আমি আশা করি প্রতিটি দৈনিকেই থাকবে, তা হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম ফের বাড়ছে। এই ছিল আমার হাতে দৈনিক যুগান্তরের সর্বশেষ সংবাদ শিরোনাম। আচ্ছা, এরপরে সমকাল থেকে কয়েকটা শিরোনাম জানিয়ে দিই। সমকালটা খুলেও সবার আগে যেটা দর্শকদের চোখে পড়বে, একদম রেড ইঙ্কের শিরোনাম, নতুন ইতিহাস খেলা নিয়ে বলছে। সাকিব আলোয় উজ্জ্বল বাংলাদেশ, সৌরভ ছড়ানো মুমিনুল, এটা জানাচ্ছে সমকাল। এরপরে হোয়াইট ওয়াশ জিম্বাবুয়ে খেলা প্রসঙ্গেই বলছে সমকাল। এবং এরপরে খেলা থেকে বেরিয়ে একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ দেই, যেটা দিয়েছে সমকাল। বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক শফিউল হত্যা, প্রতিবাদে ক্যাম্পাস উত্তাল, সন্দেহের কেন্দ্রে জঙ্গিরা, এটা জানাচ্ছে। এবং এরপরে জানুয়ারি থেকে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব, যেটা বলছিল জুবায়ের, যে মোরাললেস সবগুলো নিউজ পেপারই এসছে, সমকালও তাই করেছে। শেষের পাতা থেকে একটা দুটো শিরোনাম পড়তে চাই। শেষের পাতায় সমকালের রয়েছে চাপের মুখে শিক্ষা মন্ত্রণালয়, পদোন্নতি ও ভুল পদায়নের কারণে সচিবালয়ে শিক্ষকদের ভিড়, এরকম একটা সংবাদ ছেপেছে সমকাল। এবং প্রধানমন্ত্রীর বক্তব্য রয়েছে এখানে, যেটি রোববার জাতীয় সংসদে ভাষণ দেওয়াকালীন সময় বলেছেন। সমকাল বলছে নির্বাচনের বৈধতা নিয়ে যারা কথা বলছেন তারা অর্বাচীন। এই তো ব্যাস, পরেরটা চলে। ধন্যবাদ চিনাকে। সেই সাথে দর্শক, আমার হাতে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে, শিরোনামগুলো একটু শেয়ার করে নিব। একইভাবে বাংলাদেশের বিজয় প্রসঙ্গে এসছে প্রত্যাশার হোয়াইট ওয়াশ, দুঃখিত, শিক্ষক হত্যায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রতারণার জালে 10.5 লাখ শিক্ষার্থী, ভুয়া এনজিও হাতিয়ে নিচ্ছে 5 কোটি টাকা। সেই সাথে এবার মার্কিন ত্রাণ কর্মকর্তাদের শিরোচ্ছেদ করলো আইএস। এবং শেষ পাতায় যদি চলে যায়, খুব পজিটিভ কিছু নিউজ আমি দেখতে পেয়েছি। তার মধ্যে একটি হচ্ছে ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমধর্মী জাদুঘর লোকায়ন, বাংলার প্রাচীন কৃষিভিত্তিক সমাজের স্মারক সম্ভার সংরক্ষণাগার। এবং সেই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতাদের ঐক্যমত, G20 সম্মেলন সমাপ্ত, পরবর্তী সম্মেলন চীনে। মূলত এই ছিল দৈনিক ইত্তেফাকে থাকা গুরুত্বপূর্ণ সংবাদগুলো। আচ্ছা, এরপরে আমার হাতে থাকা সর্বশেষ সংবাদপত্র সেটি হচ্ছে দৈনিক জনকণ্ঠ একইভাবে রেডিংকে শিরোনাম করেছে বাংলা ওয়াশ। এরপরে জিম্বাবুয়েকে 3 টেস্টেই হারালো টাইগাররা, এটা জানাচ্ছে জনকণ্ঠ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন, স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এটা জানাচ্ছে দৈনিক জনকণ্ঠ। এবং এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে মুশফিকের বক্তব্য, বলছে এই সাফল্য আমাদের প্রাপ্য। আর এরপরে জানুয়ারির নির্বাচনের সমালোচকরা অর্বাচীন, প্রধানমন্ত্রী, একইভাবে একটু আগেও পড়ছিলাম সমকাল থেকে। এবং পড়ছি তিস্তা ও সীমান্ত চুক্তির পরে বাংলাদেশে আসবেন মোদি, দেখা যাক কি হয়। এটা বাংলাদেশ ভারত
যে বায়োল্যাটারাল রিলেশন সেটা নিয়ে চেপেছে এবং শেষের পাতায় আমিও একটা পজিটিভ নিউজ পড়েই শেষ করছি। এটা হচ্ছে ৩৬ দেশের ১১৯ পুতুল যত্ন আর আদরে গড়া নিপুণ শিল্পকর্ণ বিদেশি পুতুলের বড় সংগ্রহ জাদুঘরে। এটা ভীষণই ভালো লাগার মতো একটা নিউজ। তবে হ্যাঁ, আর একটা এটা অবশ্যই পড়ে শেষ করতে চাই। এটা হচ্ছে বাংলাদেশের জ্বালানি খাত বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান, এটা দ্য ডিপ্লোম্যাটের খবর। এই তো ব্যাস। ধন্যবাদ টিনা। ডেইলি স্টারের একটি সংখ্যা আছে দর্শক আমার হাতে, খুব ইন্টারেস্টিং কিছু শিরোনাম আছে, একটু পড়ে নিচ্ছি। ক্লোজ শেভ, 2 boys rescued at Teknaf after ransom demand, abductees were to be trafficked to Malaysia। সেই সাথে আছে নাথিং রং, প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার ডিফেন্স ইজ ব্লুমপার্স, এবং প্রাইসের নেক্সট ইয়ার গ্যাস ইলেকট্রিসিটি রেটস গো টু আপ। র্যাডিক্যাল বিহাইন্ড ফাদার্স কিলিং সেইজ সন অফ রাজশাহী ইউনিভার্সিটি টিচার, জামাত লিডার হেল্ড। সেই সাথে একদম শেষ পাতায় যদি আমরা চলে যেতে চাই, এখানেও G20 সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন তারা করেছে। G20 endorses মোদি ডিমান্ড, এবং সেই সাথে এক্স এমপি ওয়াইফ গেট বেইল সন অন রিমান্ড। মূলত এই ছিল আমার কাছে ডেইলি স্টারের সর্বশেষ শিরোনাম। আসলে মূলত প্রত্যেকটি পত্রিকায় যে বিষয়টি এসছে এবং আমাদের মিডিয়া জুড়ে যেটি নিয়ে সরগরম ছিল তা হচ্ছে, আমরা জানি আমাদের বাংলা মায়ের দামাল ছেলেরা, মানে আমাদের ক্রিকেট টিমের কথা বলছি, ইতিহাস গড়ল একটা অলমোস্ট হোয়াইট ওয়াশ টেস্ট সিরিজে, যেটা কিন্তু বাংলা ওয়াশ বলে আমরা অনেক বেশি জানি। এবং গতকাল থেকে পুরো ফেসবুক জুড়ে, একদমই তাই, ফেসবুক জুড়ে এত ভিন্ন রকমের ছবি, তো কিছু হাস্যকর ছবি, ইন্টারেস্টিং কিছু ছবি, ভাবিয়ে তোলার মতো ছবি বাংলা ওয়াশ নিয়ে। আসলে অভিনন্দন সেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে, সেই সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকে অভিনন্দন, পুরো জাতিকে অভিনন্দন। আসলে এরকম উপলক্ষ তো আমরা বারবার পাই না, পুরো জাতি একসাথে আনন্দ করবার মতো, যেখানে ধর্ম, বর্ণ, রাজনীতি, দল, মতাদর্শ কোনো কিছু নিয়ে কোনো বিভেদ নেই, একটি মাত্র উপলক্ষ, একটি মাত্র দেশ, সাবাস বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট দলের জন্য অনেক অনেক অভিনন্দন রইল। অবশ্যই তাই। ও এত চমৎকার করে বলে ফেলেছে, এরপরে আমার আর কিছু বলাটা মানে কোনো দরকারই নেই বলার। আমার আর মৌলানা ভাসানীর আজকে ৩৮তম মৃত্যুবার্ষিকী, এটা নিয়ে আমরা কথা বললাম না, যদিও কোথায় কি হচ্ছে তা একটা আয়োজন ছিল, এটা জানালাম তখন আমরা। আর এই অবিসংবাদিত নেতাকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজ। আর আমার মনে হয় এখন একটা আমরা বিরতি নিয়েই ফেলতে পারি, দুজন অনেকক্ষণ মিলে অনেক কথা বলে ফেলেছি, একটা টিপ ব্রেক আমরা নিয়ে ফেলি, আপনাদেরকেও একটু বিরতি দেই। তবে বিরতি দিচ্ছি তার মানে এই নয় একদমই আমাদের সাথে থাকতে হবে, মানে আমাদের ছেড়ে চলে যাবেন না, উঠে যাবেন না। যখন ফিরছি একজন অতিথি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আমাদের সাথে জুবায়ের এবং টিনার সাথে। দেখছেন সকালের বাংলাদেশ, এবং বিরতিতে যাওয়ার আগে বলে গেছিলাম একজন অতিথি নিয়ে ফিরেছি, ফিরবো। পরিচয় করে দিব তার সাথে, যে মানুষের সাথে পরিচয় করে দিচ্ছি সেই মানুষটি ব্যাপারে একটু পরে বলছি, তার আগে পরিচয় করে দিই। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মারিয়া কারাভেদো। That's true. I hope I pronounced your name right. Yes, it was a tough one. It is. As we are introducing you, you're a doctor, right? We would be asking about a few questions about your practice over here, but before that, Tina has a interesting question to ask Interesting question, right? It's exactly interesting, absolutely interesting, because you don't know Bangla, right? Well, no, I don't know how You to don't speak understand and you can't speak, right? it. No, I can't. So if we say you Shubho Shokal, you'll not understand what we're saying. Well, if we'll you try say- to say you good morning. If you say Kamana Shen, Okay. Oh, okay. She only understands that part of Kamuna-san. Fine. The main question that we were basically planning to ask you, that we do often have different kind of guests in our show, and we always like to know that how do they start their day, because different people, they do start their day in a different way. So we would like to know how a doctor starts a day. well, for me, I start trying to do some exercise. That's one of the things I love. Helps me reduce the stress. Helps me be And what time we are talking about in the healthy. morning? Around 6 a.m. So that's I It's wake up. early in the morning, right? Yeah, well, I try to do it in the night as well, sometimes if I can. But mostly in the morning, I go for a run or try to do some yoga, some exercise that helps me
begin my day, and then after that, just breakfast, and then go to work. Okay. Okay, then second question is, for how long you are here in this country? Originally, I was going to be here 3 months, but then I just find out I'm going to stay 1 more month or maybe 2, probably. Okay, for a project, or means why you are here? Yeah, for a project. I came here. I have been working back in U.S. with doing spirometry. That is a pulmonary function test. So they needed someone to come here and train a group of ICD-DRB workers just to on how to perform this test, so they can do the second part of the a project that is called MGS, that is Mother Gift Study, that was originally done 10 years ago, started in a collaboration between Johns Hopkins Hospital, actually it is the public health university, part of Hopkins, then Cincinnati Children's Hospital, and ICD-DRB. So that's what why was the main study about? Well, the main study about was, influenza is the virus that gives you the flu. So this is really deadly among newborns up to 6 months and pregnant women. So 10 years ago, what they did is and this vaccination, is not allowed to be given in children under 6 months because it's not approved for them. We don't know if it's safe or not, and we cannot try to see if it's or not. So what they try to do is they do a study that was comparing, they took a group of mothers that were pregnant and they gave them the vaccination for influenza, thinking that this immunity would pass to the kids through the placenta and also breastfeeding. And what they saw after giving these mothers the vaccination, and they also gave another group of mothers pneumococcal vaccination, that is a regular and a standard vaccination for them. Okay. And what they saw is that in the group that received the influenza vaccination, they actually had less respiratory infections. They had better weights when they were born. That is also a really common problem here in Bangladesh, as well as other developing countries. So that was really interesting, because that means that you could give this vaccination to the mother safely, and this immunity was going to pass to the kids. And they, since 10 years ago and before that, there's always been a talk about if it's safe, it's not safe. How can we do? So basically, you're here to wrap up the things you started 10 years back. You're here on a follow-up. Exactly. Now these kids are 10 years old, and we're doing a follow-up, trying to see if they're actually the group that received the vaccination have a better lung function compared to the kids that didn't receive the influenza vaccination. Maybe you don't know this, but lung development doesn't stop until you're 7 years old. Right. So it's important there are studies that say that as much respiratory infections you have while being a kid, you're not going to reach the 100% of your lung capacity. Right. And that's really important. And there are other studies that say that if you have more respiratory infections, then the probabilities you get asthma, you get restrictive lung disease are higher. So that's why it's important to avoid having a lot of respiratory infections during childhood. Okay, that's fantastic. That's an interesting thing Definitely, to work on. that's I believe fantastic. the result will come to be something positive. I'll keep that aside, but I'd like to know your personal experience, what you are experiencing, the childs who were born with mother having the vaccine. They did the development in some other ways. I mean to say, are they showing some good signs? Well, I cannot say that right now. We've just, I have done just about 30% of the tests I need to be done. What I've been finding that, like I said, again, I cannot say the conclusion because I haven't seen all the kids, but they're actually doing really well. I'm surprised about this study, by the way, is done in Mirpur area.
I'm impressed about how loving and how caring are the families to me every time, because I need to go to their houses most of the time to do the tests. And they receive me with a lot of love, and they're really polite to me. The kids are amazing. Lots of the time they speak English. That surprised me That's a lot. surprising. Exactly. That's yeah, surprising. it is. So I'm really happy about the experience I'm having here. Wow. Bangladesh is a really lovely country, and the people especially are really caring. That's what I like. It's a compliment. Thank We'll you. take Thank that as a compliment. Exactly. It is. It It is is. a compliment. Thank you so very much. Then tell me, why did you choose this country, choose Bangladesh to come over? Well, you know, I'm from Peru. That is a South American country. Yeah. So when they say we need someone to go to Bangladesh, they say, me, I want to go. The answer of that is that I'm really interested in your culture. This is completely different from mine, religion-wise, food-wise. It's completely different from mine. So I was interested in knowing this part of the world and how you live, how you do in your everyday, and like I said, all of the things I'm finding are so interesting for me, and I'm really happy to be here. Okay. Okay. And I would like to know something. I don't know whether I should be asking this question or not. If I ask you to do a comparison between Peru and Bangladesh, which are the differences that you do find, and which are the Well, similarities? that's a good question, and I'm glad to answer it. Well, we have a lot of similarities. That's Okay. really interesting for me. For example, fidni, that I love. Okay. We have a similar dessert that is called arroz con leche. That is rice with milk. Rice with milk, Finni and rice with milk, right? Okay. Yeah, it's the same, exactly the Okay. same. I think we do share the same genotype. Just kidding. You also have like pudding that is the same in Peru, that is called crema volteada. And then, for example, sometimes in some parts of Bangladesh, in Dhaka especially, I just been in Dhaka, the chaos, the traffic is the same in my country. Oh. Peru Okay. is also You developed. feel like being home. I feel like being at home, yes. The buses, like really crowded. Grid dogs and all. We don't have rickshaws, but we have like the... Why don't you take one with you, and that could be something revolutionary, bringing a rickshaw to Peru. I think that will be interesting because I think... Less pollution? Less pollution, Right. yes. Yes. There's something that Peru can adapt from Bangladesh, that's for sure. Yes, of course. And differences that you have seen. Difference, well, religion. Yeah. My country is a Catholic country, mostly, but not completely. What else? Well, one interesting difference, a funny one, is that you eat so late. You eat around 10:30. When I'm asked for, would you want to come to dinner to my house? It's like, okay, what time? It's 7:30, 8? It's like, no, 10. It's like, it's too late for me. Probably it's midnight for you. Yeah, it's midnight. I go to bed really early, 9:30. But that's one of the differences I found here, yes. I don't know what are the memories you'd be carrying out of here. I suggest you to have a rickshaw and a sari. That would definitely be reminding you of Bangladesh. Of course. I'm planning to buy one. I went to a wedding. That's one of the good memories I'm taking. I hope you already have a sari. No, I'm wrong. Someone lent me one. A friend of mine lent me one. So I was fine. You could manage. Yeah. The other thing is that I ate with my hand. Yeah, that's an interesting That's thing. an Trust me, interesting yeah. because when me growing up was every time I wanted to reach for something with my hand, I was like, don't eat with your hand. That's rude. And here you teach the kids how to eat, and it's so yummy. I like it. That's the thing Okay. you adopted after coming here, Well, coming this country? one of the things that I'm going to do when I'm back home is that I'm going to cook for all my family some Bangladeshi food, and I'm going to teach them how to eat with the hand. Okay. They have to do it. Try taking some recipe books from here. I think you have friends who can help you. Well, I more or less I know how to do a couple of things. I'm a vegetarian, so Okay. that's difficult. Okay, that's difficult, right? Anyways, Maria, thank you very much for coming to the show. Thank you for having me. It was our pleasure basically to have someone yes. to share about the differences in Actually. culture, religion, and the work you're doing for my country. I really owe you a big time thank you. Thank you. Thank you for having me here and letting me learn about your culture. Thank you, Maria. Take care. Okay. দর্শক কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে মারিয়া, জানছিলাম তার কাছ থেকে তার কালচার সম্বন্ধে, এবং তিনি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, শিশুদের জন্য কাজ করছেন।
এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরও হয়তো একটু কথা বলার চেষ্টা করা যেতে পারে। আমি আর টিনা যদ্দূর বুঝেছি এই নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিব। তবে এই মুহূর্তে নিয়ে নিতে চাই দ্বিতীয় একটা ছোট্ট চায়ের বিরতি। কোথাও যাবে না, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। কথা বলছিলাম অতিথির সাথে, তবে এই মুহূর্তে চলে যেতে চাই সরাসরি আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন আমাদের সহকর্মী, আমাদের জানিয়ে দিবেন আজকে দিনের সর্বশেষ নিউজ আপডেট। শুভ সকাল শাওন। শুভ সকাল জুবায়ের। শুভ সকাল জুবায়ের। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। অধ্যাপক শফিউল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ ও কাল দুদিন ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া 6 দিন কালোব্যাজ ধারণেরও সিদ্ধান্ত হয়েছে। গতকালও বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এদিন হত্যার ঘটনায় মতিহার থানায় মামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামাদের। তবে ঘটনার সাথে জড়িত সন্দেহে বিকেলে বিনোদপুর ইসলামিয়া কলেজের অধ্যক্ষ সহ কয়েকজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে রোববার বাদজোহর গাইবান্ধায় চিরনিদ্রায় শায়িত করা হয় অধ্যাপক শফিউলকে। এ সময় তার ছেলে পিতৃহত্যার বিচার দাবি করেন। নওগাঁর দুর্গাপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ওহিদুর রহমান ও তার ছোট ভাই শাহিন হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় সদর উপজেলা দুর্গাপুর এলাকার চক্রাশি গ্রামের কাছে তাদের 2 ভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। রাত 12টার দিকে ওহিদুর ও শাহিন নওগাঁ শহর থেকে কাজ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। বর্ধমান বিস্ফোরণের ঘটনা তদন্তে 4 সদস্যের ভারতীয় গোয়েন্দা দল ঢাকায় আসছে আজ। এনআইএ দলের নেতৃত্ব দেবেন আইজি সঞ্জীব কুমার সিং। ঢাকায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করবে তদন্ত দলটি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রয়োজন হলে ঢাকা থেকেও একটি দল যাবে ভারতে। সীমান্তবর্তী জেলা রাজশাহী ও সাতক্ষীরা সফর করতে পারে ভারতীয় দল, তবে তা এখনও নিশ্চিত নয় বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মার্কিন ত্রাণকর্মী আব্দুল রহমান কাসিকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একে শয়তানের কাজ বলে অভিহিত করেছেন তিনি। রোববার এক ভিডিও বার্তায় কাসিকের শিরচ্ছেদের ছবি প্রকাশ করে জঙ্গি গোষ্ঠী আইএস মানবাধিকার কর্মী হিসেবে কাসিকের প্রশংসা করেন প্রেসিডেন্ট ওবামা। বলেন, আইএসের নিষ্ঠুরতার বলি হয়েছেন কাসিক। কাসিকের বাবা মা বলেন, সিরিয়ার নির্যাতিত মানুষের জন্য তার ভালোবাসার মূল্য প্রাণ দিয়ে শোধ করতে হয়েছে তাদের ছেলেকে। নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের কাছ থেকে বর্নোর চিবক শহর নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ এই শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে শনিবার থেকে শুরু হয় অভিযান। অভিযানের সেনাদের পাশাপাশি যোগ দেয় স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। নিয়ন্ত্রণ নেওয়ার পর রোববারও বর্নো রাজ্যের উত্তর পশ্চিমে কয়েক জায়গায় সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বোকো হারামের। গত বৃহস্পতিবার এই শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল তারা। আর এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবায়ের এবং টিনার কাছে। ধন্যবাদ শাওন আপনাকে এত সুন্দর করে আমাদের নিউজ হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য। আর আপনার মাধ্যমে নিউজ স্টুডিওতে যারা রয়েছেন সবাইকে শুভ সকাল জানাতে চাই। টিনা, বিভিন্ন রকমের নিউজের হেডলাইন্স দেখছিলাম, আর হাতে অনেকগুলো বিষয় এসে জমা পড়েছে, এগুলো একে একে পড়ে শেষ করতে হবে। তবে তার আগে কি করতে চাই একটু বলে দিবে? তার আগে একটু বাইরে থেকে ঘুরে আসতে চাই, কারণ অনেকক্ষণ আমরা স্টুডিওর মধ্যে বসে আছি। একদমই যাই না, মানে কি আমরা যাব না আমাদের দর্শকরা যাবে? আমরা যাব, আমাদের মাধ্যমে দর্শকরা যাবে, মানে দর্শকরাও যাবে, আমরাও যাব। আমরা কেন মানে তুমি কেন মানে নিজেদের শত্রু? না না, একদমই নয়। এখানে বসে থাকো, বাইরে থেকে এখানে বসেই আমরা ফ্রেশ এয়ার নিয়ে আসতে পারবো। দর্শক, আমরা যেটা করছি বললাম যেরকম করে একটু বাইরে চলে যাই। বাইরে যেখানে যাব, আমাদের সহকর্মী সোহরাব হোসেন আমাদের জন্য কিছু রেখেছেন, সেটা একবার দেখে আসি। সৌরভ, কি রেখেছেন আমাদের জন্য? সকালের বাংলাদেশের সকল দর্শককে শুভ সকাল। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহীর একটি প্রত্যন্ত গ্রামে, আর এই গ্রামের নাম ধর্মহাটা। আসলে বৈচিত্র্যময় কিছু বিষয় আমরা দেখাতে চাই, আর যার কারণেই কিন্তু এই গ্রামে আসা। আপনারা হয়তো বা সকলেই জানেন, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের শখ থাকে। আবার কারো শখ থাকে গরুর খামার করা, ছাগলের খামার, মুরগির কিংবা হাঁসের খামার করা।
কিন্তু সাপেরও যে খামার করার শখ থাকে মানুষের, এটাই মূলত আসলে বৈচিত্র্যময় ব্যাপার। তো যাই হোক, আমি এই মুহূর্তে রয়েছি একটি সাপের খামারের সামনে। আমার পেছনে হয়তো বা দেখতেই পাচ্ছেন যে ঘরটি, এখানেই সংরক্ষণ করা হয় বৈচিত্র্য প্রজাতির বিভিন্ন ধরনের সাপ। তো যাই হোক, আমরা একটু ঢুকতে চাই এবং দেখতে চাই এবং একই সাথে কথা বলতে চাই এই সাপের খামারের যিনি উদ্যোক্তা, তার সাথেও একটু কথা বলতে চাই। তো যাই হোক, আমরা আগে সাপ দেখার আগে তার সাথেই কথা বলি। আমাদের সাথে রয়েছেন বোরহান বিশ্বাস, রোমন ভাই। শুভ সকাল রোমন ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? জি, আমরাও ভালো আছি। আচ্ছা, আসলে এই যে মানুষের তো বিভিন্ন ধরনের শখ থাকে, তো আপনার সাপের খামার করার শখ হলো কেন? আসলে বন্যপ্রাণী নিয়ে ছোটোবেলা থেকেই খুব ইন্টারেস্ট ছিল, বন্যপ্রাণীর প্রতি এক্সট্রা ভালোবাসা ছিল। বন্যপ্রাণী নিয়ে কাজ করতে যেয়ে সাপটাকে আমার বেশি ভালো লেগে যায় এবং সাপটা সংরক্ষণ করার ইচ্ছা থেকেই আসলে এই সংরক্ষণ এবং উদ্ধার কেন্দ্রটি করা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আগে আপনার এই সংরক্ষণ এবং উদ্ধার কেন্দ্রের সাপ দেখতে চাই। তো দর্শক, চলুন আমরাও দেখি সাপ এবং রোমন ভাই কী ধরনের কী প্রজাতির সাপ এখানে রেখেছে। রোমন ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি সাপ, আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন এগুলো কি কি সাপ? হ্যাঁ, এখানে সবগুলো সাপই হচ্ছে গোখরা প্রজাতির, বাংলায় যেগুলোকে গোখরা বলা হয়। আর এগুলো এশিয়ান কমন কোবরা, যেটার সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা নাজা, এবং বাংলাদেশের সব অঞ্চলেই এই সাপটিকে পাওয়া যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এই সাপের কামড়ে বাংলাদেশে সবচেয়ে বেশি সাপের কামড়ের যে অ্যাক্সিডেন্ট সেটি হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আসলে দেখতেও কিছুটা ভয়ঙ্কর, কিন্তু তারপরেও আসলে এগুলো আসলে কিভাবে সংরক্ষণ করেন আপনি? এসব তো ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, অবশ্যই আমরা এগুলো বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করি। এলাকার যে সকল মাটির বাসায় তাদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়ার কারণে এই সাপগুলো মানুষের বাসায় ওঠে এবং সেই বাসা থেকে আমরা সাপগুলোকে উদ্ধার করে নিয়ে আসি, না হলে সাপগুলোকে মেরে ফেলা হতো। তো এখানে নিয়ে এসে আমরা প্রাকৃতিক পরিবেশ দেওয়ার চেষ্টা করি, তাদেরকে ন্যাচারাল খাবার টাবার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা কি আরও কিছু দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। জি। তো দর্শক, আসলে এই মুহূর্তে আমরা যেই সাপটি দেখছিলাম সেটি কোবরা। তো এই কোবরা সাপটি কিন্তু সত্যিকার অর্থেই অনেক বিষধর সাপ এবং তো যাই হোক, আমরা হয়তোবা আরেকটি সাপ দেখছি। রোমন ভাই, আমরা যে সাপটি এখন দেখছি এটা কি সাপ? এটাকে বলা হয় কমন ক্রেট, ইংলিশ নেম। বাংলায় এটা আমাদের এলাকায় আইলবোরো বলে এবং এটার সায়েন্টিফিক নেম হচ্ছে বাংলা সেরিওলাস। আর এটি অত্যন্ত বিষধর একটি সাপ এবং এই প্রজাতিটি বাংলাদেশে প্রায় বিলুপ্ত প্রায় একটি প্রজাতির মধ্যে পড়ে এই সাপটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সাপের যে এই যে বেশ কালো ডোরাকাটা যে একটা রং, এটি কিন্তু সত্যি অসাধারণ এবং দেখতেও বেশ চমৎকার লাগছে। তো যাই হোক, আমরা আরও বেশ কিছু সাপ দেখতে চাই। তো দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখতে চাই যে এই কারণেই যে এখানে মোট 9টি প্রজাতির প্রায় 85টির মতো সাপ তারা এখানে সংরক্ষণ করছেন এবং বিভিন্ন ধরনের যে সাপগুলো মূলত প্রাকৃতিক উপায়ে যে সাপগুলো বাঁচে ঠিক তারই কিছুটা আবরণ দেওয়া হচ্ছে। তো আমরা এই মুহূর্তে একটি অসাধারণ এবং চমৎকার একটি সাপ দেখতে পাচ্ছি। এটা বেশ যে হচ্ছে ডোরাকাটা দাগগুলো, সেগুলো সত্যি আকর্ষণীয়। তো রোমন ভাই, আমরা কিছুক্ষণ আগে জানছিলাম যে এটি সত্যি বিলুপ্ত প্রজাতির একটি সাপ, তো আপনি যদি একটু কিছু বলতেন এ ব্যাপারে। হ্যাঁ, এটির নাম হচ্ছে রাসেলস ভাইপার। এটি অনেকেই চেনে, বাংলাদেশে যদিও একমাত্র কালেকশন এই সাপটি। বাংলাদেশে এই সাপটিকে এখন থেকে 35 বছর আগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। ভাইপার প্রজাতির একটি অন্যতম বিষধর সাপ এটি এবং এই সাপের কামড়ে প্রচুর মানুষ, এশিয়াতে অনেক মানুষ এই সাপের কামড়ে প্রত্যেক বছর মারা যায়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শকদের, এখানে আমরা কয়েকটি সাপ মাত্র দেখাচ্ছি। এখন যেহেতু শীতকাল চলে আসছে, যার কারণেই কিন্তু এই শীতের টেম্পারেচার, সাপের শরীরের টেম্পারেচারের সাথে প্রাকৃতিক যে টেম্পারেচার সেটি ঠিক রাখার জন্য সাপের অধিকাংশ সাপই কিন্তু বাক্সবন্দি করা হয়েছে। তো তারপরেও কিন্তু আমরা কিন্তু বেশ কয়েকটি সাপ আমরা দেখাতে পারছি। তো যাই হোক, আমরা এখন মনে হয় আরেকটি সাপ দেখতে চাই। রোমন ভাই, আপনি কি একটু বলবেন, ছোট্ট একটি সাপ আমরা দেখতে পাচ্ছি, এটি কি সাপ? হ্যাঁ, এটিকে বলা হয় স্যান্ডবোয়া, যেটার বাংলা নাম হচ্ছে বালিবোড়া। এটি সাধারণত একটি নির্বিষ সাপ এবং এই সাপটি বালির নিচে থাকতে পছন্দ করে। এর অন্যতম প্রধান খাবার হচ্ছে ইঁদুর এবং অন্যান্য প্রজাতির গিরগিটি বা টিকটিকি জাতীয় খাবারগুলো। তো এটা অত্যন্ত চার্মিং এবং ভদ্র নম্র একটি সাপ এবং এই সাপটি মানে অনেকেই পেট হিসেবে, পোষা প্রাণী হিসেবে বাড়িতে রাখতে পছন্দ করে।
আচ্ছা আচ্ছা, আপনি বলছেন ভদ্র নম্র, তো যাই হোক কখনো সাপ ধরার সৌভাগ্য হয় নাই, আমি একটু ধরতে চাই। আসলে অন্যরকম অনুভূতি এই সাপটি ধরার পর। সাপের শরীর সত্যি একটু ঠান্ডা, তো সেই শীতল অনুভূতি আমিও বেশ পাচ্ছি। তো যাই হোক আসলে সত্যি অসাধারণ এবং বেশ চমৎকার একটি সাপ। তো যাই হোক আমরা একটা বিষয় একটু বলতে চাই। আমরা কিছুক্ষণ আগে যে সাপগুলো দেখছিলাম, কিংবা এই যে সাপ সংরক্ষণ এবং উদ্ধার যে কেন্দ্র যাদের উদ্যোগে তৈরি এটি করা হয়েছে, তো সত্যি অসাধারণ একটি উদ্যোগ, যদিও ঝুঁকিপূর্ণ কিন্তু অসাধারণ এবং বৈচিত্র্যময় একটি বিষয়। তবে তারা যেটি বলছিলেন যে যদি এখান থেকে বিষ উৎপাদনের যদি অনুমতি পায় সরকার থেকে, তাহলে হয়তোবা আরও অনেক বড় কোনো এখান থেকে কোনো কিছু উদ্ভাবন করতে পারবেন, যেটি কিনা বাংলাদেশে ওষুধ শিল্পের জন্য বেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ভূমিকা পালন করবে। তো যাই হোক, সকালের বাংলাদেশ দর্শকের জন্য আজকে রাজশাহী থেকে এই ছিল আয়োজন। আবারও সবাইকে শুভ সকাল। ধন্যবাদ জানাচ্ছি সৌরভকে। অবশ্যই, এবং শুভ সকাল সৌরভ। সৌরভকে শুভ সকাল, এবং আমার প্রিয় প্রাণীটিকে সকালবেলা সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে সাপের যে বিষয়টি খুব ইন্টারেস্টিং। টিনা কিন্তু খুব ভয় পাচ্ছিল। একদমই নয়, একদমই নয়। আমি আই লাইক দেম। তাই না? দেখছিলাম তো আমরা স্টুডিওতে। আসলে আমার পছন্দ। সাপের যে বিষয়টা, সাপ খুব কৌতূহলী একটি প্রাণী। আপনি যতখানি সাপের প্রতি কৌতূহল দেখাবেন, সাপও ঠিক আপনার প্রতি ততখানি কৌতূহল দেখাবে। তাই দুই কৌতূহল একসাথে হয়ে গেলে কিন্তু বিপদ ঘটার অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে। কোথাও হুট করে সাপ দেখে সাপকে ধরতে যাওয়ার চেষ্টা করা থেকে বিরত থাকা উচিত, কারণ আমরা জানি না কোন সাপ কতটুকু বিষধর, কোন সাপের ছোবলে কখন আমাদের প্রাণ চলে যেতে পারে। এবং আমার মনে হয় সবগুলো প্রাণী তাই, কারণ প্রাণী যখন উল্টো কিন্তু মানুষকে ভয় পায়, আপনি যখন ওদের ধরতে যাচ্ছেন, একদমই তাই, ও হয়তো ভাবছে যে আমাকে কিছু একদমই তাই, তখন হয়তো ও ছোবলটা দিয়ে দিল। তাই জন্য আমার মনে হয় বেশি ঘাটাঘাটি না করা উচিত, এবং ঘাটাঘাটি না করলে কিন্তু ও ছোবল দেয় না সাধারণত। প্রাণী জগতের ভারসাম্য ব্যতি রেখে আমাদের তো চলতেই হবে, কারণ প্রাণী জগতের যে ভারসাম্য, তার জন্য সাপেরও উপস্থিতির প্রয়োজন। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আমরা তো জানি ইঁদুর খেয়ে ফেলে, ইঁদুর হচ্ছে কি আমাদের ফসলের জন্য ক্ষতিকর, তাই আমরা এগুলো থেকে মারা থেকে বিরত থাকি। যদি কখনো থ্রেটের কারণ হয়ে যায়, সেক্ষেত্রে অন্য উপায় হতে পারে। হ্যাঁ, তখন অবস্থা বুঝে ব্যবস্থা, কিন্তু তাও শিওর হয়ে নিয়ে যে এটা কি আসলে আমার জন্য থ্রেট হচ্ছে না, কিনা। মানে আসলে শিওর হওয়ার তো সুযোগটা এটা থাকে না। যেমন তুমি যা করছিলে, এটা যদি তোমার সামনে হতো, অবস্থাখানা কি হতে পারতো এটা আমার বোঝা শেষ। যাই হোক, দর্শকদের যেটা বলে দিতে চাই যে এই ধরনের শেষ ঘটনা যাতে আর শুরু না হয়, মানে আপনাদের একটু সচেতন থাকতে হবে, এই ধরনের বন্য প্রাণী থেকে একটু সাবধান থাকতে হবে, তাই তো? অবশ্যই তাই। কি তাই বলে একদম টিনা চুপ হয়ে গেছে? না না, একদমই না। ও এটা ও ভেবেই বসে আছে আমি খুব ভয়টয় পেয়ে গেছি এরকম একটা কিছু। একদমই এরকম কোনো ব্যাপার নেই, আমি ভয়টয় পেয়ে বসে যাইনি। মানে আমার খুব ইন্টারেস্টিং লাগছিল, এবং আমার যেটা সব থেকে বেশি মাথায় আসছিল যে সৌরভ ভাইকে আজকে নিশ্চয়ই জিজ্ঞেস করব এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। হ্যাঁ, তোমার নেক্সট বার্থডেতে আমি ওরকম একটা গিফট করবে, আই উইল বি হ্যাপি। আচ্ছা, বার্থডে নিয়ে কথা বলছিলাম, আর আমরা জানি যে আমাদের আজকে একজন বীর নেতা, তার মৃত্যু দিবস আজ, জন্মদিন আজ মাওলানা ভাসানীর, দুঃখিত, মৃত্যু দিবস আজ। এবং হ্যাঁ, মৃত্যু দিবসে যখন রয়েছি, আমি আগেই বলেছি যে এই অবিসংবাদিত নেতাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি, কারণ সেই 52রও আগে থেকে, 39 থেকে, আমি যদি বলি 39, 52, 69, 71, যতগুলো বাংলাদেশের তোমার মুক্তির পেছনে বাংলাদেশের যতগুলো অভ্যুত্থান ছিল, যতগুলো মুভমেন্ট ছিল, সবগুলোতে মানে নিরলসভাবে যিনি কাজ করে গেছেন, পেছন থেকে অনেক নেতা তৈরি করে গেছেন, তিনি মাওলানা বাংলার আপমর জনতার জন্য সব সময় প্রতিবাদী ছিলেন। বাংলাদেশের একদম খুব সাধারণ মানুষটির কথা ভাবতেন। খুব অনুকরণীয় বিষয়টি। একদম আমার মনে হয়, মানে সংবিধান পর্যন্ত, সংবিধান অবধি, মানে ইনফ্যাক্ট তারপরেও, মানে আমরা যদি শুরু করে এভাবে করে বলা শুরু করি যে এই জায়গাগুলোতে মাওলানা আব্দুল ভাসানীর অবদান, এভাবে বোধহয় আমরা বলতে পারবো না, কারণ নেতাও তৈরি করে গেছেন যত উনি, এবং তারপরেও আমরা যেটা পাচ্ছি দেশের রাজনীতিতে যাদেরই অবদান পাচ্ছি, এক বাক্যে সবাই এই নামটা নেবে আর কি, মানে একদমই তাই, সুরে নেবে সবাই। তো আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আমরা আবারও বলছি যে সকালে বাংলাদেশ পরিবার শ্রদ্ধা ভরে স্মরণ করছে এই অবিসংবাদিত নেতাকে। আর মৃত্যু দিবসের কথা বললাম, আমার মনে হয় একটু জন্মদিনগুলোতেও চলে যাই, আমাদের যারা দর্শক রয়েছেন। জন্মদিনে যাওয়ার আগে আমরা একটু টাঙ্গাইল থেকে ঘুরে আসতে চাই। টিনা, টাঙ্গাইলে আমাদের প্রতিনিধি আছেন শামীম আল মামুন, তার সাথে একটু সরাসরি যুক্ত হতে চাই, জেনে নিতে চাই তিনি আমাদের কি জানাচ্ছেন। শুভ সকাল শামীম।
শুভ সকাল শামীম। শুভ সকাল। আমরা এখানে মাওলানা ভাসানীর মৃত্যু দিবস নিয়ে কথা বলছিলাম, ওইখানে কি কি আয়োজন থাকছে টাঙ্গাইলে? মজলুম জননেতা ভাসানীর 38তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযথ মর্যাদায় পালন হচ্ছে। সকাল থেকে বিভিন্ন সংগঠন এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি সকালবেলায় প্রফেসর ডক্টর আলাউদ্দিন সাহেব সকালে ফুল দিয়ে মাজার জিয়ারত করে তিনি শুরু করেন এই তার মৃত্যুবার্ষিকীর মনোজাত, এবং এর পরবর্তীতে বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন টাঙ্গাইল প্রেস ক্লাব, টাঙ্গাইল পৌরসভা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা এখানে মাজার জিয়ারত করেন, এবং পরবর্তীতে সকালবেলায় বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন ভক্তবৃন্দদের মাঝে খাদ্য বিতরণ করেন এবং বাদাসর তারা দোয়া মাহফিল করবেন। এটা হচ্ছে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান। এবং এদিকে আরো বিভিন্ন বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অনুষ্ঠান রয়েছে সকাল 9টায় মাজারের পাশেই, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ। উনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং তার উপরে বক্তব্য প্রদান করবেন। এই ছিল আজকে এই মাওলানা ভাসানীর 38তম ওফাত দিবসের বিভিন্ন অনুষ্ঠান। ধন্যবাদ শামীম আল মানু। আপনাকে সারাদিন ধরে আপনার সাথে যুক্ত থাকার চেষ্টা করব। নিঃসন্দেহে আমাদের অন্যান্য সংবাদের ফাঁকে আপনার কাছ থেকে আপডেট জেনে নেওয়ার চেষ্টা করা হবে, আপনি আমাদের আপডেট করে দিবেন এই প্রত্যাশায় আপনার কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। টিনা, আমরা জানছিলাম বেশ কিছু আয়োজন থাকছে। হ্যাঁ, এবং আর তুমি তো ধন্যবাদ দিয়েই দিলে। আমার মনে হয় আয়োজন হ্যাঁ আজকে সারাদিন ধরেই থাকবে, কারণ টাঙ্গাইলে হয় না মাজার ওনার তো অনেক পলিটিক্যাল পার্টিজ, স্থানীয় কিছু স্টুডেন্ট উইংস, হয়তো মানে রাজনীতির সাথে রাজনৈতিক যেই অঙ্গ সংগঠনগুলোই জড়িত, আমার মনে হয় টুকটাক করে আয়োজন থাকছে আজকে সারাদিন এখানে নিঃসন্দেহে। এবং হ্যাঁ বলো। এই মুহূর্তে এই আয়োজন নিয়ে আমরা কথা বলছিলাম, তবে একটা ছোট করে বিরতি নিয়ে নিব, ফিরবো খানিকক্ষণ বাদেই ওয়েদার আপডেট নিয়ে। সাথেই থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ আমাদের সাথে সকালবেলার আয়োজনে। জুবাইর এবং টিনার সাথে দেখছেন আপনারা সকালের বাংলাদেশ, এবং এই মুহূর্তে যেটা করব আমরা ওয়েদার আপডেট জানতে ওয়েদার গার্ল রুবিকে কানেক্ট করব, কারণ জুবাইর বলেই গেছিল ওয়েদার আপডেট নিয়ে ফিরছে, তাই আর কথা বাড়াচ্ছি না। রুবি, শুভ সকাল, জানিয়ে দাও কি আছে। কি আর থাকবে, প্রতিদিন যা থাকে তাই ওয়েদার ডিটেলস থাকে, আর সেই সাথে থাকে অনেকগুলো শুভেচ্ছা যা একদম মন থেকেই দেয়া যায়। জুবায়ের এবং টিনা দুজনকেই শুভ সকাল জানাচ্ছি, সেই সাথে সকালে বাংলাদেশের সবাইকে। আজকে সকালবেলা খুব গভীর করে একটা জিনিস ভাবছিলাম, তা হচ্ছে সারা বিশ্বের যে কোনো মার্কেটে একটা জিনিস টাকার কাছে খুব বিক্রি হয়, সেটা হচ্ছে মানুষের মনুষ্যত্ববোধ, বিবেক এবং মানুষের মানবিকতা। কিন্তু যখন তুমি টাকা নিয়ে সেটা কিনতে যাবে, কোথাও খুঁজে পাবে না সেই জিনিস, কারণ বিক্রি হয় না। ঠিক যেমন শীতের কুয়াশা আর শিশির। তাই এই শীতের সকালগুলো মিস করবেন না। এক ফোঁটা ঘাসের উপর থেকে শিশির নিয়ে বসে পড়বেন টিভি সেটের সামনে, কারণ প্রতিদিনকার মতো আমিও চলে আসি আপনাদের সঙ্গে সকালে বাংলাদেশের টিমের সাথে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। আর রাতের তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলে সামান্য বৃদ্ধি পেতে পারে, আর দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে, এমনটাই বলা হচ্ছে। এবার আপনাকে জানিয়ে দিচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা ছিল কোথায়। তা ছিল কক্সবাজারে 30.6 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন যে তাপমাত্রাটা ছিল সেটা ছিল শ্রীমঙ্গলে 13.6 ডিগ্রি সেলসিয়াস। এখানে 12.6 ডিগ্রি সেলসিয়াস অবশ্য স্ক্রলে আপনাকে দেখানো হচ্ছে। আর সূর্যোদয় আজকে হয়ে গেছে ঠিক
6:15 এবং সেই সূর্য অস্ত যাবে 5:12। এবার চলে যাচ্ছি বিভাগীয় শহরগুলোতে। ঢাকাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 17.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম পরবর্তী শহর, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 18.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনা আমার হাতে হচ্ছে সর্বশেষ শহরের আগের দুই একটা শহরের একটি। সর্বোচ্চ তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। এবার চলে যাচ্ছি সর্বশেষ শহরে, সিলেট। এবং আমাদের জুবাইরের প্রিয় শহর সিলেট। ভালো লাগছিল, প্রিয় প্রাণী সাপ, কি যে ভয় ঢুকে গেছে ছেলেটা সম্পর্কে। যাই হোক, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস এবং সেই সাথে বলছি কুয়াশা কিন্তু প্রতিদিন সকালে আপনার কাছে চলে আসে, কাজেই কুয়াশার কাছ থেকে নিজেকে দূরে রাখতে যে গরম কাপড়গুলো আপনাকে সাপোর্ট দিবে তাদেরকে কাছে রাখুন, আর কাছে থাকুন যমুনা টেলিভিশনের সঙ্গে। চলে যাচ্ছি জুবাইর এবং টিনার কাছে। জুবাইর, টিনা, এই ছিল আমার হাতে থাকা আজকে ওয়েদার ডিটেলস। ধন্যবাদ রুবি তোমাকে ওয়েদার আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। আর এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের এই যে শীতের যেই সকালটা এসছে, শীতের সকালের কোনো রূপ দেখে নেওয়া যায় কিনা একটু দেখবো। রাজশাহীর বিনোদপুর থেকে যে ছবিটি পাঠিয়েছেন তন্ময় সাহা, দেখি শীত খুঁজে পাওয়া যায় কিনা সেই ছবিতে। শীত খোঁজার চেষ্টা করছিলাম। শীত খোঁজার চেষ্টা করলেও খুব একটা পেয়েছো কি? এটা আমার মনে হয় সারা বছরই এরকম একটা সকাল থাকে, শীতের জন্য স্পেশাল কিছু ছিল না। আশা করছি না, আমরা জানি এটা শীতের দিনেরই তোলা ছবি, তবে ভালো লাগলো দেখে। সবুজ সকালবেলা দেখলে এমনিতেই ভালো লাগে। তন্ময়, ধন্যবাদ আপনাকে। আর মাস সেরা ছবি বিজয়ের প্রসঙ্গে চলে আসে। মাস সেরা ছবি বিজয়ের প্রসঙ্গে আসার আগে যে জিনিসটি বলে দিতে চাই, ছবি কিভাবে পাঠাতে হবে। অনেকে প্রতিদিন আমি জানি না তোমার ইনবক্সে কত মেসেজ থাকে, এরকম অনেকে মেসেজ করে কিভাবে ছবি পাঠাতে হবে। ছবি পাঠাতে হলে আমাদের ফেসবুক পেজ facebook.com/সকালের বাংলাদেশ আমাদের স্ক্রলে যাচ্ছে, সেই স্ক্রলের দেখানো অ্যাড্রেসে ইনবক্স করে দিতে পারেন আমাদেরকে। আমরা আমাদের জুরি বোর্ড যদি নির্বাচিত করে আপনার সেরা ছবি, দিনের সেরা ছবি দেখিয়ে দিব আমরা। আর দুঃখিত, আজকে ফেসবুকের অনেকগুলো কমেন্ট আছে হাতে, বার্থডের অনেকগুলো উইশ আছে হাতে, পড়ে শোনাতে পারলাম না কারণ সময় স্বল্পতার কারণে। কোন দিক দিয়ে সময় চলে গেছে টের পাইনি। এখানে আমার মিতা আছে একজন, জুবায়ের তার ভাই নাসিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। হাসিন আহমেদ রাশেদ তার ছোট ভাই ইয়াসিনকে জানিয়েছেন শুভেচ্ছা। হাবিবুর রহমান তার ভাবির জন্মদিন মালা ভাবিকে উইশ করেছেন। আকবর উইশ করেছে তার বন্ধু আরমানকে। ইভান উইশ করেছে তার বোন সাদিয়া আফরিন রানীকে। সেই সাথে মাইনুল হাসান উইশ করেছে তার নিজের বার্থডেতে নিজেই সে উইশ করলো। সকালের বাংলাদেশ তাকে উইশ করে দিচ্ছে। নিশাত উইশ করেছেন রিয়াদকে তার জন্মদিনে। এই সাথে আরো অনেক আছে, অনেকের জন্মদিন আমরা দেখতে পারলাম। সবাইকে শুভকামনা থাকলো সকালের বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে, যমুনার পরিবারের পক্ষ থেকে। আপনারা সাথে থাকবেন আমাদের এরকম ভাবে, সেটাই আমাদের জন্য কাম্য। এবং ও যেটা বলছিল আজ একদম সময় নেই, তার জন্য আমরা এরকম ভাবে রাজধানী এক্সপ্রেসের মতো ছুটছি। আজকে চলে যাচ্ছি নতুন একটা সকালে, অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জুবায়ের কিছু বলতে চাও? আমি এতটুকু বলতে চাই, কাল আবার দেখা হবে।